আমরা আজকের এই পর্বে আলোচনা করব জড়ত্বীয় ভর বা ইনার্শিয়াল মাস নিয়ে। দেখো, বস্তুর ভরই হলো জড়তার পরিমাপ। এই কথাটা একটা উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করব প্রথমে, তারপরেই তোমরা জড়ত্বীয় ভর ডেফিনেশন বা অন্যান্য কিছুগুলো জানতে পারবে। তো প্রথমেই একটা উদাহরণ দিচ্ছি। ধরো, উদাহরণস্বরূপ তোমাকে বলছি, দুটো বস্তু পড়ে আছে, একটা ভারী বস্তু এবং একটা হচ্ছে হালকা বস্তু। তো ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম, হালকা বস্তুর ভর হচ্ছে স্মল এম। এখন তোমরা বলো দেখি, যে দুটোকে যদি একই পরিমাণ বল প্রয়োগ করি, এখানে এম মানের বল প্রয়োগ করছি, কোন বস্তুটা নড়াতে গেলে বা কোন বস্তুতে একই ত্বরণ সৃষ্টি করতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে? এটাই কোশ্চেন। তোমরা বলবে কি, না স্যার, যে বস্তুটা হালকা সেই বস্তুটাতে কম বল প্রয়োগ করতে হবে এবং যে বস্তুটা ভারী সেই বস্তুটাতে বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা বাস্তবে দেখি। হালকা বস্তু মানে বেশি ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ হালকা বস্তুকে নাড়ানো সহজ। এবার কেন? দেখো, নিউটন সেকেন্ড ল মোশন এফ ইজ ইকুয়াল টু এম এ। তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু কত? ক্যাপিটাল এম ইন্টু বড় বস্তুর ত্বরণ যদি এ হয় তাহলে এম ক্যাপিটাল এম ইন্টু এ। দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে কি? এফ ইজ ইকুয়াল টু স্মল এম ইন্টু এ ড্যাশ লিখলাম। এবারে দুটোই সমান। দেখো, সমান থেকে যে ফর্মুলাটা আসছে, ক্যাপিটাল এম বা স্মল এম ইজ ইকুয়াল টু এ ড্যাশ ডিভাইডেড বাই এ। তাহলে এই ফর্মুলাটা দেখে কি বুঝতে পারছো? না, ভর প্রপোর্শনাল টু 1 বাই ত্বরণ, অর্থাৎ ত্বরণ এবং ভর পরস্পর ব্যস্ত অনুপাতিক। ভর বাড়লে ত্বরণটা কম হবে, অর্থাৎ যে বস্তুর ভারী তাতে কম ত্বরণ তৈরি করা যাবে, হালকা বস্তুতে বেশি ত্বরণ তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে ভর একটা জড়তার পরিমাপ করছে। জড়তা অর্থাৎ ভর যদি বেশি হয় সেই বস্তুকে ঠেলে নাড়ানো খুব বেশি কষ্ট। ঠিক আছে, বেশি বল প্রয়োগ করতে হবে। এই জন্যেই এই ব্যাখ্যাটা হলো ভারী বস্তুর জাড্যতা বেশি, অর্থাৎ ভরেই জড়তার যে পরিমাপ কথাটা আমরা লিখেছিলাম, এই উদাহরণটার সাপেক্ষে তোমাদেরকে ব্যাখ্যা করলাম। ক্লিয়ার? তাহলে অর্থাৎ ভরই হচ্ছে জড়তার পরিমাপ, অর্থাৎ যে বস্তুর ভর বেশি একই পরিমাণ বল প্রয়োগ করলে সেই বস্তুর ত্বরণ কম হবে, অর্থাৎ তার জড়তা বেশি। এই জন্য ভরকে বলা হচ্ছে জড়ত্বীয় ভর, অর্থাৎ ভর জড়তার পরিমাপ করে, এই জন্য ভরকে বলা হচ্ছে জড়ত্বীয় ভর। আশা করি ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। এরপরে দেখো, এই যে জড়ত্বীয় ভর উদাহরণ সাপেক্ষে আমরা ব্যাখ্যা করলাম, তো আমরা ডেফিনেশনটা কিভাবে আসছি একটু দেখো। সংজ্ঞাটা না, আমরা সংজ্ঞাগুলো পড়বো, মুখস্থ করার দরকার নেই। দেখো, এফ ইজ ইকুয়াল টু এম এ ফর্মুলা থেকেই সংজ্ঞা বলছি। এখানে দেখো, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে দেখো এম ইজ ইকুয়াল টু কত হবে? না, এ বাই এ। যদি এখানে সংজ্ঞা লিখছি, যদি ত্বরণটা এক হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি একক ত্বরণ সৃষ্টি করা হয়, তাহলে সেই যে বল, যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেইটা সংখ্যাগতভাবে কার সমান হবে? না, বস্তুটার ভরের সমান হবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে জড়ত্বীয় ভর। অর্থাৎ কোনো বস্তুর উপর কোনো বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে গেলে যে বল প্রয়োগ করতে হবে সেটা সংখ্যাগতভাবে কার সঙ্গে সমান? না, প্রযুক্ত বলের সঙ্গে সমান, বা বলটা ভরের সঙ্গে সমান, ভরটা প্রযুক্ত বলের সঙ্গে সমান। এইভাবেই বলবে, লিখে দিয়েছি দেখো। তো এই গেল সংজ্ঞা। এরপরে আমরা আসছি বলের বিভিন্ন ক্রিয়া, ডিফারেন্ট ইফেক্টস অফ ফোর্স, অর্থাৎ বলের বিভিন্ন ক্রিয়া। তিনটা ছবি আমরা দিয়েছি, তিনটা ছবিতেই দেখো আমরা বস্তুগুলোকে রেখেছি, ভূপৃষ্ঠের উপর তিনটা বস্তুকে রেখেছি। প্রথম বস্তুতে আমরা এম মানের বল প্রয়োগ করলাম। এখন এম মানের বল প্রয়োগ করলে কি হবে? না, বস্তুটার প্রযুক্ত বল, একমাত্র প্রযুক্ত বল কিন্তু এখানে এফ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই এফ বলের কারণে বস্তুটাতে ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, এফ বলের কারণে এখানে বস্তুটিতে ত্বরণ সৃষ্টি হবে।
ঠিক আছে, এখানে বস্তুটার উপর কার্যকরী বল এফ। দ্বিতীয় ছবিটাতে দেখো দুদিকে দুটো বল ক্রিয়াশীল, লেফট রাইট দুটো বল ক্রিয়াশীল, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। F1 বড় F2 এর তুলনায়, অর্থাৎ একদিকের বল বেশি। কার্যকরী বল যদি বলো তাহলে F1 মাইনাস F2 এটা কার্যকরী বল। এই বলটাকে বলা হচ্ছে অপ্রতিমিত বল, অর্থাৎ এটা আনব্যালেন্স, ব্যালেন্স নেই, একদিকটা বড় একদিকটা ছোট। এই বল বস্তুর গতি তৈরি করতে পারবে এবং এক্ষেত্রে বস্তুর বিকৃতি হতে পারে, অর্থাৎ বস্তুটি লম্বা হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে, এই ধরনের কোনো কিছু ঘটতে পারে। এটা আনব্যালেন্স ফোর্স। নম্বর 3 ছবি কি? ব্যালেন্স ফোর্স। অর্থাৎ দেখো একটা বস্তুর উপর দুদিক থেকে এফ বল ক্রিয়াশীল, এক্ষেত্রে বস্তুটা কি হবে না, কোনো গতি তৈরি হবে না। দেখো নিট বল বস্তুটার উপর কত না 0, তাহলে 0 যদি বল ক্রিয়াশীল হয়, নিট বল এখানে 0, অর্থাৎ মোট বল যেটা সেটা কিন্তু 0, অর্থাৎ এ মাইনাস এফ ইজিক্যাল টু 0। এই ক্ষেত্রে বস্তুর কোনো গতি তৈরি হবে না, এই বল দ্বারা শুধুমাত্র বস্তুটি বিকৃত হবে, অর্থাৎ এক্ষেত্রে বস্তুর বিকৃতি তৈরি হবে কিন্তু কোনো গতি তৈরি হবে না। ঠিক আছে, এক্ষেত্রে দেখো মোট বল আমরা লিখে দেখাচ্ছি 0, অর্থাৎ এক্ষেত্রে কোনো গতি তৈরি হচ্ছে না কিন্তু বস্তুটির আকার বা আকৃতিগত পরিবর্তন হবে, অর্থাৎ বিকৃতি হবে। ক্লিয়ার? প্রথম ক্ষেত্রে তাহলে দেখো আমরা নাম্বার করে করে দেখাচ্ছি। প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল এফ, দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল হচ্ছে F1 মাইনাস F2, 3 নম্বর ক্ষেত্রে প্রযুক্ত বল 0। ঠিক আছে, তাহলে আমরা এগুলো জানলাম। এরপরে আমরা বলের ঘাত নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলের ঘাত বলতে কি বোঝানো হচ্ছে না, কিছু পরিমাণ বল কোনো বস্তুর উপর কিছু সময় ধরে যদি ক্রিয়াশীল থাকে, সেই প্রযুক্ত বল এবং যে সময় ধরে ক্রিয়াশীল থাকছে সেই দুটোর অনুপাতকে বলা হচ্ছে কি না, সেই দুটোর গুণফলকেই বলা হচ্ছে কি বলের ঘাত। দেখো এম মানের বল টি সময় ধরে কার্যকরী, এক্ষেত্রে বল এবং সময় অর্থাৎ এফ এবং টি এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল অর্থাৎ বল এবং সময়ের গুণফলকে বলা হচ্ছে কি বলের ঘাত, অর্থাৎ এফ ইন্টু টি। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করছি যে বলের ঘাত, এইটার মানে এই যে ফর্মুলাটা এটা শেষ পর্যন্ত কি আছে দেখো। দেখো বলের ঘাতকে আই চিহ্ন দ্বারা চিহ্নিত করেছি, আই ইজ ইকুয়াল টু এফ টি। ঠিক আছে, ইম্পালস অফ ফোর্স সেই অনুসারে আই দ্বারা চিহ্নিত করেছি। দেখো আই ইজ ইকুয়াল টু এফ টি, এফ এর মান বসালাম কি এম এ, বল মানেই হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এবারে এর মানটাও দেখো, ত্বরণের যে মান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি করলাম, টি এ টি কেটে দিলাম, কত দাঁড়ালো দেখো এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ কি আসলো ভরবেগের পরিবর্তন, অর্থাৎ বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় পড়তে পারে বা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে দেখো এই যে বলের ঘাতের মাত্রা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব না, দেখো আমরা সূত্রটাকে লিখে মাত্রা চিহ্ন দ্বারা ঘিরে দিলাম বোথ সাইড। তাহলে এফ এর মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, সবাই জানো টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি বসাচ্ছি, তাহলে ফাইনালি মাত্রাটা হচ্ছে কত এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। একক কি হবে না, একক দেখো আই ইজিক্যাল টু যেহেতু এফ ইন্টু টি, তাহলে আই এর একক কি হবে না বলের একক ইন্টু সময়ের একক। সিজিএস পদ্ধতিতে দেখো এককটা লিখছি বলের একক ইন্টু সময়ের একক, এফ এর একক ইন্টু টি এর একক, অর্থাৎ 9 সেকেন্ড। এসআই পদ্ধতিতে এর একক কি হবে না, এসআই পদ্ধতিতে নিউটন ইন্টু সেকেন্ড, নিউটন সেকেন্ড। এপিএস পদ্ধতিতে এর একক কি হবে, এপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডাল ইন্টু সেকেন্ড, পাউন্ডাল সেকেন্ড। এরপরে আমরা আসছি ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। বৃহৎ মানের বল স্বল্প সময়ের জন্য যদি কোনো বস্তুর উপর কার্যকরী হয় সেটা হচ্ছে ঘাত বল। দেখো একটা পেরেকে হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে, এইটা হচ্ছে ঘাত বলের একটা উদাহরণ, বাকি সংজ্ঞা তোমরা করে দিবে। এরপরে মাত্রা বা একক, এগুলো কিন্তু বলের মাত্রা বলের এককের সঙ্গেই কিন্তু ইকুয়াল। ঠিক আছে, বলের মাত্রাও যা হবে
এর মাত্রাও তাই হবে, আর এককটাও বলের এককের সঙ্গে ইকুয়াল। এবারে দুটোর মধ্যে পার্থক্য, অর্থাৎ ঘাত বল বলের ঘাতের মধ্যে পার্থক্য, এগুলো বই দেখে তোমরা করে নিবে। ক্লাসটা আর ডিটেলস আলোচনা করলাম না, এগুলো যেহেতু ক্লাস 9-এ তোমরা পড়েছো, তো মোটামুটি আমি একটু আলোচনা করে দিলাম যাতে তোমরা মনে করতে পারো পুরনো পড়াগুলোকে।